আজকের অনলাইন ক্লাসে আমি মামুনুর রশিদ আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার পরিচিতি, আমি মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। আমার ইমেইল এবং মোবাইল নাম্বার দেয়া আছে। আজকে পাঠ পরিচিতি। পাঠ হলো ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি, অধ্যায় 2, সফটওয়্যার এবং প্রোগ্রামিং। যে অংশগুলো পড়াবো সেটা হলো সফটওয়্যার, 2 হলো সিস্টেম সফটওয়্যার, 3 হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, 4 হলো পিসি টুলস। তাহলে অধ্যায় 2 এর ভাগ আছে 4টা, সফটওয়্যার এবং প্রোগ্রামের ভাগ 4টা। প্রথম অংশটা হলো 2.1 সফটওয়্যার, পরের অংশটা হলো 2.2 সিস্টেম সফটওয়্যার, পরেরটা 2.3 অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং পরেরটা 2.4 পিসি টুলস। শুরু করি সফটওয়্যার। সফটওয়্যার আসলে এই অধ্যায়টা পড়ে আপনি কি বুঝতে পারবেন সেটা সম্পর্কে একটা ধারণা দেয়া আছে। সফটওয়্যার কি বলতে পারবেন, সফটওয়্যারের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবেন, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে সম্পর্ক বলতে পারবেন। সফটওয়্যার সফটওয়্যার আসলে কম্পিউটারের সিস্টেম চালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিস্তারিত নির্দেশ প্রদান করে। সফটওয়্যার ব্যতিরেকে কম্পিউটার তার নিজস্ব কাজ সমাধান করতে পারে না। অন্যভাবে বলা যায়, সফটওয়্যার হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের নির্দেশনা যা হার্ডওয়্যারকে সচল ও চলনে নির্দেশ প্রদান করে। সফটওয়্যার মূলত 3 ধরনের কাজ সম্পাদন করে: প্রতিষ্ঠানের কম্পিউটার সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, কম্পিউটার সম্পদ হতে সুবিধা আদায়ের লক্ষ্যে প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, প্রতিষ্ঠান এবং সংরক্ষিত তথ্যের মধ্যস্থকারী হিসেবে কাজ করে। আমরা জানি কম্পিউটারের প্রধানত দুটি অংশ, একটা হলো হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। হার্ডওয়্যার হলো যে কম্পিউটারের যে অংশগুলোকে আমরা স্পর্শ করতে পারি সেগুলোকে হার্ডওয়্যার বলে, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, তারপরে ইউপিএস, হ্যাঁ, এগুলো হলো হার্ডওয়্যার। সফটওয়্যার হলো কম্পিউটার পরিচালনা করতে এর ভিতরে যে প্রোগ্রামগুলো সেট করা হয় সেগুলোকে বলা হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারটা কি করে? কম্পিউটার চালনা এবং নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিস্তারিত নির্দেশ প্রদান করে। তারপরে কম্পিউটারের প্রোগ্রামের নির্দেশনা যেটা হার্ডওয়্যারকে সচল এবং চলনে নির্দেশ প্রদান করে। কম্পিউটার যখন এখান থেকে নির্দেশ দেয় তখন হার্ডওয়্যার গুলো তার কাজ শুরু করে দেয়। তাহলে সফটওয়্যার 3 ধরনের কাজ করে: একটা প্রতিষ্ঠানের কম্পিউটার সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা করে, কম্পিউটার সম্পদ হতে সুবিধা আদায়ের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে, প্রতিষ্ঠান এবং সংরক্ষিত তথ্যের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। এগুলো হলো সফটওয়্যার। সফটওয়্যার, প্রোগ্রাম ও এর প্রকারভেদ। সফটওয়্যার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের একটি বিবরণ বা নির্দেশনামার ধারা। প্রোগ্রামে লেখার বা কোডিং প্রক্রিয়াকে প্রোগ্রামে এবং যে ব্যক্তি এই কাজে পারদর্শী তাকে প্রোগ্রামার বলা হয়। প্রোগ্রাম কাজগুলোকে সম্পাদন করার জন্য এগুলোকে অবশ্যই প্রয়োজনীয় উপাত্ত সহ কম্পিউটারের প্রাথমিক বা প্রধান সংরক্ষণাগারে সংরক্ষিত হতে হবে। একে স্টোরেড প্রোগ্রাম কনসেপ্ট নামে অভিহিত করা হয়। সফটওয়্যারকে প্রধানত দুভাগে ভাগ করা যায়: একটা সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সফটওয়্যার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের একটা বিবরণ বা নির্দেশনামার ধারা, এবং প্রোগ্রামটা এমন কম্পিউটারের নিজস্ব ভাষায় লেখা হয়, উচ্চ কোডিং যুক্ত ভাষা, যে ভাষাটাকে বলে কম্পিউটারের ভাষা। এটা যেমন সি প্লাস প্লাস আছে, অটোক্যাড আছে, হ্যাঁ, এগুলো কম্পিউটারের ভাষা। ভিজুয়াল বেসিক, এই জিনিসগুলোকে কম্পিউটারের ভাষা বলা হচ্ছে। কম্পিউটারের ভাষা আবার কি সরাসরি বাংলায় লিখলে হবে না, আমরা যেভাবে লিখি ঠিক সেইভাবে কোড আকারে কম্পিউটারকে দিতে হয়। কম্পিউটার এগুলোকে আবার আমাদের বোধগম্য করে তাদের উপস্থাপন করে। সফটওয়্যার 2 ভাগে ভাগ করা হয়েছে: সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যার 2 ধরনের, একটা সিস্টেম, একটা অ্যাপ্লিকেশন। সিস্টেম সফটওয়্যার হলো যে কম্পিউটারকে পরিচালনা করছে যে সফটওয়্যারটা, তাকেই বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এটা এক বা একাধিক
সফটওয়্যারের কাজের নির্দেশনামার একটা বিবরণী। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো কোনো সুনির্দিষ্ট কাজ করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়। তাহলে সিস্টেম সফটওয়্যার হলো পুরো কম্পিউটারকে পরিচালনা করার জন্য যে সফটওয়্যার সেটাকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো কম্পিউটারে যেকোনো নির্দিষ্ট একটা কাজ করার জন্য যেটা বলা হচ্ছে যে সফটওয়্যারটা ব্যবহার করা হচ্ছে সেটাই হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। উদাহরণস্বরূপ সিস্টেম সফটওয়্যার হলো যেমন উইন্ডোজ 95, উইন্ডোজ তারপরে উইন্ডোজ 2010, উইন্ডোজ 8, হ্যাঁ? এগুলোকে বলা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, হ্যাঁ? এগুলো হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আসলে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে একটু সাধারণ ধারণা দিলাম এর আগের স্লাইডে। এবার একটু বিস্তারিত বলছি যে সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটার সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রক্রিয়া। কয়েকটি প্রোগ্রামকে সাধারণকরণের মাধ্যমে এই প্রক্রিয়া ব্যবস্থা নিশ্চিত করা হয়। যেমন সেন্ট্রাল প্রসেসর, কমিউনিকেশন লিঙ্কস ও পেরিফেরাল ডিভাইসের সুস্থ ব্যবস্থাপনা সিস্টেম সফটওয়্যার নিশ্চিত করে। অর্থাৎ টোটাল কম্পিউটারকে বললাম যে পরিচালনা করার জন্য কি করতে হয়, কিছু নির্দেশ প্রদান করতে হয়। যেমন কম্পিউটারের যে সমস্ত অংশগুলো আছে, হার্ডওয়্যারের যে সমস্ত অংশগুলো, এগুলোকে সচল করার জন্য কিছু নির্দেশনামা প্রদান করতে হয়। যেমন সেন্ট্রাল প্রসেসর, কমিউনিকেশন লিঙ্কস, পেরিফেরাল ডিভাইস, এদেরকে নির্দেশ দিলে এরা সচল হয়। তাহলে টোটাল কম্পিউটারকে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার জন্য সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে প্রয়োগ করা হয় একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের উদ্দেশ্যে। যে সফটওয়্যার নির্দেশ প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলা হয়। এই প্রোগ্রামগুলো লেখা বা কোডিং করা হয় নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য, যার দ্বারা ব্যবহারকারী তার নির্দিষ্ট কাজ সম্পাদন করতে পারে। যেমন বাংলা বা ইংলিশে লেখার জন্য মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে এক্সেলে কাজ করার জন্য কোনো গাণিতিক যোগ বিয়োগ, হ্যাঁ, করার জন্য মাইক্রোসফট এক্সেল। তারপরে কোনো ডিসপ্লে দেখানোর জন্য মাইক্রোসফট, যেমন আমার এই স্লাইডটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে করা। হ্যাঁ, তাহলে সুনির্দিষ্ট কাজ করার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যার হলো পুরো কম্পিউটারটাকে পরিচালনা, কম্পিউটারকে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করা। নিয়ন্ত্রণ। সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার একে অপরের সাথে সম্পর্কিত। সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যারকে চারপাশ থেকে ঘিরে, অর্থাৎ সিস্টেম সফটওয়্যার কিন্তু হার্ডওয়্যারকে চারপাশ থেকে ঘিরে একে নিয়ন্ত্রণ করছে এবং পরিচালনা করছে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে অবশ্যই সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে কাজ করতে হবে। মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে এটা সিস্টেম সফটওয়্যারের সঙ্গে কাজ করে। সিস্টেম সফটওয়্যারের সঙ্গে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কনফ্লিক্ট হলে বা যদি একই রকমের কোডিং ব্যবহার করা না হয় তাহলে কাজ করবে না অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ব্যবহারকারী প্রাথমিকভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার দ্বারা কাজ করে। এখানে উল্লেখ্য যে প্রতিটি সফটওয়্যার তৈরি হয় একটি নির্দিষ্ট মেশিনের গ্রহণযোগ্যতা অনুযায়ী। তাহলে আমরা জানি যে কম্পিউটারে অনেকগুলো অংশ থাকে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এই হার্ডওয়্যারের ভিতরে আবার আরো অনেকগুলো অংশ থাকে, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, সাউন্ড কার্ড, ভিজিএ কার্ড, হ্যাঁ, এগুলোর আবার গ্রহণযোগ্যতা অনুযায়ী কিন্তু প্রতিটি সফটওয়্যার তৈরি করা হয়। তাহলে 2.1 চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল। এখন 2.2 সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোকে পরিচালনা ও পড়ার জন্য কম্পিউটারে সিস্টেম সফটওয়্যারের প্রয়োজন হয়। হার্ডওয়্যার এবং অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোকে রান করার জন্য সিস্টেম সফটওয়্যারের প্রয়োজন হয়। একটি কম্পিউটার রান করার জন্য সিস্টেম সফটওয়্যার থাকা বাধ্যতামূলক, অর্থাৎ কম্পিউটার রান করতে হলে অবশ্যই সিস্টেম সফটওয়্যার লাগবে। সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার রান করবে না। ঠিক আছে? সিস্টেম সফটওয়্যারের বিভিন্ন পার্ট ও তার ব্যবহার কাজকে নিয়ন্ত্রণ করে। তাহলে সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যারের বিভিন্ন পার্ট ও তার ব্যবহার ও কাজকে নিয়ন্ত্রণ করে। সিস্টেম সফটওয়্যারকে 3 ভাগে ভাগ করা যায়, যথা অপারেটিং সিস্টেম, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর এবং ইউটিলিটি প্রোগ্রাম। আসি এখন অপারেটিং সিস্টেম।
যে সফটওয়্যারগুলো অনেকগুলো প্রোগ্রামের মধ্যে সমন্বয় সাধন করে কম্পিউটারের সকল কাজকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম। সিস্টেম। অপারেটিং সিস্টেম মূলত অ্যাপ্লিকেশন প্রোগ্রামগুলোকে পরিচালনা করে এবং কম্পিউটারের হার্ডওয়্যারগুলোর মধ্যে সমন্বয় সাধন করে। অপারেটিং সিস্টেম ৩ ধরনের কাজ করে। একটা হলো সম্পদের বন্টন। অ্যাপ্লিকেশনের কাজগুলোকে সম্পদের উদ্দেশ্যে সারিবদ্ধভাবে অপেক্ষমান রাখে এবং অপারেটিং সিস্টেম এই সমস্ত কাজগুলোকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রয়োজনীয় সম্পদের বন্টন করে থাকে। তাহলে অপারেটিং সিস্টেমের একটা কাজ হলো যে সে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে কোনটার পরে কোনটা কাজ করবে সেটাকে সারিবদ্ধ করে রাখে এবং কম্পিউটারের সুষ্ঠু কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজনীয় সম্পদের বন্টন করে। অর্থাৎ প্রয়োজনীয় সম্পদ বলতে RAM কোন জায়গায় কতটুকু ব্যবহার করতে হচ্ছে, ভিজুয়াল আ ভিজুয়াল কার্ডটা কতদূর রেজোলিউশন দেখাবে, এগুলো সব সিস্টেম সফটওয়্যারটা কন্ট্রোল করে থাকে। অপারেটিং সিস্টেমের আরেকটা কাজ হলো তালিকাকরণ। একটি কম্পিউটার হাজারো কাজের হাজার অংশ ধারাবাহিকভাবে সম্পন্ন করতে পারে। অপারেটিং সিস্টেম নির্ভর করে কখন কোন কাজের তালিকা করে ও সমন্বয় করতে হবে। ঠিক আছে? তারপরে আরেকটা কাজ হলো মনিটরিং করা। অপারেটিং সিস্টেম কম্পিউটারের সকল কার্যক্রমকে মনিটরিং করে। এটা কম্পিউটারের কাজ ও ব্যবহারকারীর পদাঙ্ক ধরে রাখে। তাহলে অপারেটিং সিস্টেমের কাজগুলোর মধ্যে একটা হলো কি কাজের অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোকে সারিবদ্ধভাবে রাখে এবং এগুলোকে আ আ সুষ্ঠুভাবে কাজ সম্পাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ বা সম্পদ বন্টন করে। তারপরে হলো কম্পিউটারে অনেকগুলো কাজের মধ্যে তালিকাকরণগুলো কাজ আগে করবে সেগুলো তালিকাকরণ করে এবং অপারেটিং সিস্টেম কম্পিউটারের সকল কাজকে মনিটরিং করে। ২ দ্বিতীয় হলো সিস্টেম সফটওয়্যারের আরেকটা ভাগ হলো ভাষা ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বা ভাষা অনুবাদ। কম্পিউটার তার নিজস্ব কাজ সম্পাদনের বিভিন্ন ধরনের প্রোগ্রামের সাহায্য নেয়। এই প্রোগ্রামগুলোকে লেখার জন্য কম্পিউটারের নিজস্ব কিছু ভাষা রয়েছে। কম্পিউটারকে অবশ্যই এই ভাষাগুলোকে মানুষের পঠন উপযোগী করে পরিবর্তন করতে হয়। অর্থাৎ তা মানুষের বোধগম্য করতে হবে। অর্থাৎ যে ভাষাগুলো আ কম্পিউটার বুঝতে পারে সেই ভাষাগুলো লেখলে সে করে কি রিপ্লাই করে মানুষের বোধগম্য করে দেওয়া। হ্যাঁ? কিভাবে মানুষ বুঝতে পারবে সেভাবে ভাষাগুলোকে রিপ্লাই দেয়া। হুম? আচ্ছা। সিস্টেম সফটওয়্যারে এক ধরনের বিশিষ্ট ভাষা অনুবাদ প্রোগ্রাম থাকে যা হাই লেভেল ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে। এ ভাষার রূপান্তর প্রক্রিয়া কম্পিউটারে কার্য সম্পাদনের উদ্দেশ্যেই হয়ে থাকে। এ ধরনের সিস্টেম সফটওয়্যারকে কম্পাইলার অথবা ইন্টারপ্রেটর বলা হয়। তাহলে কম্পিউটারের মেশিনের যে হাই লেভেল ভাষাগুলোকে বিভিন্ন ভাষা অনুবাদক প্রোগ্রাম থাকে। এই হাই লেভেল ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে। এ ভাষার রূপান্তর প্রক্রিয়াকে কম্পিউটার কার্য সম্পাদনের উদ্দেশ্যেই হয়ে থাকে। এ ধরনের সিস্টেম সফটওয়্যারকে কম্পাইলার তাহলে এ ধরনের সিস্টেম সফটওয়্যারকে বলা হচ্ছে কম্পাইলার প্রোগ্রাম অথবা ইন্টারপ্রেটর। ঠিক আছে? এটা হলো সিস্টেম সফটওয়্যারের ২য় ভাগ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে। ট্রান্সলেটর। হ্যাঁ। ৩ নাম্বার হলো ইউটিলিটি প্রোগ্রাম। সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে। মূলত কাজ বের করা যেমন অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি রুটিন কাজের জন্য কি করা হয় সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভুক্ত থাকে। আরেকটু পরিষ্কারভাবে বলা যায় যে আপনি কম্পিউটারে নতুন ফাইল তৈরি করছেন অথবা পুরাতন ফাইল মুছে ফেলছেন অথবা ডিস্ক ফরম্যাট করছেন এ ধরনের কাজগুলো আমরা ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করে থাকি। আবার কি ইউটিলিটি প্রোগ্রাম বলতে আরেকটা জিনিস বোঝায় সেটা হলো যে কম্পিউটার রেগুলার যখন ব্যবহার করা হয় তখন এর কিছু ফাইল আ বিশৃঙ্খল অবস্থায় থাকে। হ্যাঁ? এই ফাইলগুলোকে নতুন করে সাজানোর জন্য ডিফ্র্যাগমেন্ট বলা হয়। এটা অটো ডিফ্র্যাগমেন্ট থাকে। এটাকে সিস্টেম ইউটিলিটি প্রোগ্রামের মধ্যে পড়ে। যেমন বলা যায় একটা লাইব্রেরির সঙ্গে যদি কম্পিউটারটাকে তুলনা করি, তাহলে এভাবে যে আমি বিভিন্ন তাক থেকে স্টুডেন্টরা পড়ার জন্য বই নিয়ে আসছে, বইগুলোকে আবার কি করলো ওই টেবিলের উপর রেখে খাতায়। চলে গেল। হ্যাঁ? বিশৃঙ্খল অবস্থায় থাকলো। লাইব্রেরিয়ানের কাজ হবে তার নির্দিষ্ট সহকর্মীদের দ্বারা ওই বইগুলোকে নির্দিষ্ট তাকে রাখা। হ্যাঁ? জি, জি। কম্পিউটারের কাজে এরকম কাজ করার সময় এইরকম ফাইলগুলো বিভিন্ন বিশৃঙ্খল থেকে থাকে, টেম্পোরারি ফাইল তৈরি হয়ে থাকে, হ্যাঁ? এগুলোকে আবার নির্দিষ্ট জায়গায় রাখার জন্য এটাকে বলা হচ্ছে অটো ডিফ্র্যাগমেন্টেশন, হ্যাঁ? এটাও একটা ইউটিলিটি জি, প্রোগ্রামের মধ্যে পড়ে। ঠিক আছে? তাহলে ইউটিলিটি জি, জি। প্রোগ্রাম কি জিনিস? যে কোনো ফাইল নতুন ফাইল তৈরি করা, কপি করা ফাইলের, তারপরে
ফাইল ডিলিট করা, হ্যাঁ, মাঝে জি স্যার। তারপরে ডিস্ককে ফরম্যাট করা, এগুলো ইউটিলিটি প্রোগ্রামের মধ্যে পড়ে। তাহলে দ্বিতীয় চ্যাপ্টারটা এই পর্যন্তই। তাহলে সিস্টেম সফটওয়্যার নিয়ে জাস্ট দ্বিতীয় চ্যাপ্টারটা আলোচনা করছে। দ্বিতীয় চ্যাপ্টার সিস্টেম সফটওয়্যার কি জিনিস? এর কয়টা ভাগ, হ্যাঁ? এই জি ভাগের স্যার। কাজগুলো কি? সিস্টেম সফটওয়্যার। ২ নাম্বার 2.3 হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমরা জানি অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো কি? একটা সুনির্দিষ্ট কাজ করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইত্যাদি, হ্যাঁ? জি স্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কতগুলো প্রোগ্রামের সমষ্টি বা যা সরাসরিভাবে কোনো নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহৃত হয়। প্রতিটি ভাষা রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেম, সিস্টেম ইউটিলিটি, প্রোগ্রামিং ভাষা ইত্যাদি থেকে ভিন্ন। এ সফটওয়্যার সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি দিয়ে বিভিন্ন কাজ করার সুবিধা দিয়ে থাকে। আরেকজন আসছে, ওনাকে উদাহরণ হতে পারে অ্যাকাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার, হ্যাঁ? তাহলে এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো যখন তৈরি করা হয়, তখন যারা ব্যবহার করে তাদের সুবিধার জন্য বিভিন্ন রকম ছবি, তারপরে টেক্সট, সংখ্যা, হ্যাঁ? এই বিভিন্নভাবে এই এগুলো আমাদের যে স্ক্রিনের উপরে ভেসে ওঠে, যাতে আমরা সহজেই এই কাজগুলো করতে পারি। তখন প্রোগ্রামাররা এভাবেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোকে তৈরি করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় তা হলো নিচে দেয়া আছে, সেটা হলো কি? প্রোগ্রামিং ভাষার প্রজন্ম। প্রথম প্রজন্মের কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা পড়তে পারত না। তাই হাই লেভেল ভাষার উৎপত্তি হয়নি। সেজন্য প্রোগ্রামারদের মেশিন ভাষা ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। যেমন DOS, ডিস্ক অপারেটিং সিস্টেম, হ্যাঁ? জি স্যার। প্রোগ্রামিং ভাষার মধ্যে কম্পিউটার নিজস্ব ভাষা রয়েছে যা কম্পিউটার সরাসরি বোঝাতে পারে। এক্ষেত্রে কোনো প্রকার অনুবাদকের প্রয়োজন হয় না। এ ভাষা লো লেভেল ভাষা নামে পরিচিত। তাহলে যে ভাষাটা কম্পিউটার সরাসরি আ আ ব্যবহারকারীকে বোঝাতে পারে এবং এর কোন রকম ট্রান্সলেট বা অনুবাদকের প্রয়োজন হয় না, তাহলে সেই জিনিসটাকেই বলা হচ্ছে লো লেভেল ভাষা, হ্যাঁ? আচ্ছা, তারপরে হাই লেভেল ভাষাটা হলো মেশিন ভাষা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হয়েছে, কম্পিউটার হাই লেভেল ভাষা সরাসরি বোঝাতে পারে না। যে ভাষা বোঝাতে হলে কম্পিউটারকে বিভিন্ন ধরনের অনুবাদকের সাহায্য নিতে হয়, তাকেই বলা হচ্ছে হাই লেভেল ভাষা। যেমন ফোরটন, বেসিক, সি, সি প্লাস প্লাস, হ্যাঁ? এগুলোকে হাই লেভেলের ভাষা বলা হয়। খ নাম্বার, জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। সকল ব্যবস্থাপককে প্রোগ্রামার হিসেবে সুদক্ষ হওয়ার প্রয়োজন হয় না, কিন্তু তাদের অবশ্যই বুঝতে হবে যে কিভাবে সফটওয়্যার অ্যাপ্লিকেশন মূল্যায়ন করতে হয় এবং সংগঠনের উদ্দেশ্য অর্জনের জন্য কোন ধরনের প্রোগ্রামিং ভাষা নির্বাচন করা যুক্তিযুক্ত হবে। জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার মধ্যে আছে অ্যাসেম্বলি ভাষা। প্রথমটা হলো অ্যাসেম্বলি ভাষা, হ্যাঁ? অনেক প্রোগ্রামার এখন অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার প্রাধান্য দেয়, কারণ এই ভাষা হার্ডওয়্যারের উপর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে এবং কাজ সম্পাদনের দক্ষতার পরিচয় দেয়। এই ভাষাটা ক্রমবিকাশ ঘটে 1950 সালের দিকে। এর নকশাকরণ করা হয় একটি নির্দিষ্ট মেশিন এবং নির্দিষ্ট মাইক্রোপ্রসেসরের জন্য। অ্যাসেম্বলি ভাষা নিশ্চিত কিছু উম আ নিম নিমনিক্স, যেমন লোড, সাম ব্যবহার উপযোগী করে তোলে এবং আপনা-আপনিভাবে অ্যাড্রেস এবং সংরক্ষণ স্থানে বন্টন করে। তাহলে অ্যাপ্লিকেশন ভাষাটা, হ্যাঁ, অনেকেই সবচাইতে বেশি ব্যবহার করে থাকেন। কারণ হলো এটা হার্ডওয়্যারের উপরে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে এবং কাজ করতে খুবই দক্ষতা পরিচয় দেয়। এ ভাষাটা 1950 সালের দিকে ক্রমবিকাশ ঘটে। জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার মধ্যে আরেকটা হলো ফোরটন, হ্যাঁ? ফর্মুলা ট্রান্সলেটর, আসলে এটাকে ফোরটন ফর্মুলা ট্রান্সলেটরের সংক্ষিপ্ত রূপ হলো ফোরটন। এর ক্রমবিকাশ ঘটেছিল 1956 সালে। বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন গুলোকে সহজভাবে লেখার জন্য এর ক্রমবিকাশ ঘটেছিল। সংখ্যাভিত্তিক ডাটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এটা বিশেষভাবে কার্যকর।
বিভিন্ন ধরনের ব্যবসায়িক অ্যাপ্লিকেশন ফোরটনের দ্বারা লেখা যায়। এটা শেখার তুলনামূলকভাবে সহজ এবং সমকালীন ভার্সনগুলো প্রোগ্রাম লজিককে নিয়ন্ত্রণের জন্য কাঠামো প্রদান করেছে। ইনপুট বা আউটপুটের দক্ষতা বা প্রিন্টিং বা ছকবদ্ধ কাজ সম্পাদনের ক্ষেত্রে ফোটন বিশেষ ভালো তা বলা যায় না। তাহলে কি ফোটন হলো মূল নামটা হলো কি ফর্মুলা ট্রান্সলেটর। এটা 1956 সালে ক্রমবিকাশ ঘটেছিল। বৈজ্ঞানিক এবং ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনগুলোকে এটা সহজভাবে লেখার জন্য এটা ব্যবহার করা হয়। সংখ্যাভিত্তিক ডাটা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এটা বিশেষ কার্যকর। হ্যাঁ? কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়িক অ্যাপ্লিকেশন এর দ্বারা লেখা যায়। এটা তুলনামূলকভাবে সহজ এবং সমকালীন ভার্সনগুলো প্রোগ্রাম লজিককে নিয়ন্ত্রণের জন্য কাঠামো প্রদান করছে। হ্যাঁ? ইনপুট বা আউটপুট দক্ষতা অথবা প্রিন্টিং ও ছকবদ্ধ কাজ সম্পাদনের ক্ষেত্রে ফোরট্রান খুব ভালো তা না। কোবল। কোবল হলো কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হচ্ছে কোবল। জনপ্রিয় প্রোগ্রামিং ভাষার মধ্যে এটা একটা। এর ক্রমবিকাশ ঘটেছে 1960 সালে। এটা এমন একটা অগ্রগণ্য প্রোগ্রামিং ভাষা যার দ্বারা ব্যবসায়িক অ্যাপ্লিকেশনগুলো সাধারণভাবে লেখা যায়। হ্যাঁ? বেসিক। পরেরটা হলো বেসিক। বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। তাহলে বেসিকটা হলো বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড। এর ক্রমবিকাশ ঘটে 1964 সালের দিকে। বর্তমানে কলেজ বিশ্ববিদ্যালয় কম্পিউটারের ক্ষেত্রে বেসিক একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা। বেসিকের দ্বারা প্রায় সকল কম্পিউটারই ইনভেন্টরি থেকে গাণিতিক হিসাব কষার কাজগুলো সম্পাদন করতে পারে। ব্যবহারগত দিক থেকে এটা সহজ এবং শুধুমাত্র একটি ছোট ইন্টারপ্রেটারের প্রয়োজন হয়। বেসিক হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ভাষাগুলোর মধ্যে একটি। হ্যাঁ, এটা 1964 সালের দিকে এর ক্রমবিকাশ ঘটেছিল। বেসিকের দ্বারা সকল কম্পিউটারই ইনভেন্টরি থেকে শুরু করে একদম গাণিতিক হিসাব কাজ করার কাজগুলো সম্পাদন করতে পারে। PL/1 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 এর ক্রমবিকাশ IBM এর মাধ্যমে 1964 সালে হয়। হ্যাঁ, এটা সবচেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষা। এটা খুবই সহজ উপায়ে গাণিতিক ও ব্যবসায়িক অ্যাপ্লিকেশনগুলো নিয়ন্ত্রণ করতে পারে। সি 1970 সালের দিকে AT&T বেল ল্যাবে এই ভাষার ক্রমবিকাশ ঘটে। এ ভাষা দিয়ে বেশিরভাগ ইউনিক্স অপারেটিং সিস্টেম লেখা হয়। এই ভাষাটি অত্যন্ত ক্ষমতাসম্পন্ন। এই ভাষার অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হলো কঠোর নিয়ন্ত্রণ ক্ষমতা এবং কাজ করার দক্ষতা। আসি নাম্বার চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা তৈরি হয়েছে কিছু উদ্দেশ্যকে সামনে রেখে। এ ভাষার মাধ্যমে এন্ড ইউজার বা কম দক্ষতা সম্পন্ন প্রোগ্রামাররা কম্পিউটার অ্যাপ্লিকেশন অত্যন্ত দ্রুততার সাথে তৈরি করতে পারে। অন্যান্য ভাষার ক্ষেত্রে প্রোগ্রামারদের দক্ষতার প্রয়োজন পড়ে, কিন্তু এই ক্ষেত্রে